নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা শিক্ষাকর্মী আছে তাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন এবং সেই ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি অমৃতা সিনহা। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। কেন ভাতা দেওয়া হবে প্রশ্ন বিচারপতির। এভাবে ভাতা দেওয়া যায় কি? রাজ্য কোথা থেকে ভাতা দিচ্ছে? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? ঘরে বসে থাকবেন আর টাকা নেবেন? রাজ্যকে ভৎসনা বিচারপতি অমৃতা সিনহার। হাইকোর্ট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আবারও দেখা গেল এই গ্রুপ সি গ্রুপ ডি এর যে ভাতার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে মামলায় কিন্তু রাজ্যকে ভৎসনা করলেন অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা। মৌমিতা, দেখো, একেবারে রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এবং সেই মামলার শুনানিতে দেখা গেল বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের কাছে। প্রথমত, এই যে 20,000 টাকা বা 25,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, কিসের ভিত্তিতে এই অর্থ নির্ধারিত হলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। তার পাশাপাশি যেহেতু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আপাতত বাড়িতে রয়েছেন, তারা স্কুলে ফিরতে পারছেন না। বাড়িতে বসে তারা এই যে তাদেরকে যে অর্থ দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার বিনিময়ে তারা কি শ্রম দিচ্ছেন? অর্থাৎ তারা বাড়িতে বসে থাকবেন অথচ তাদেরকে এই ভাতা দেওয়া হবে। কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো সেই প্রশ্নও কিন্তু বিচারপতি তুলেছেন। এবং একই সঙ্গে কতজন শিক্ষাকর্মীকে এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, সর্বমোট রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হতে চলেছে সেই প্রশ্নও তোলা হয়। অর্থাৎ জনগণের করের টাকায় এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, তার বিরুদ্ধে কিন্তু একাধিক প্রশ্ন বিচারপতি তুলেছেন। এবং এখানে দেখা গেল যে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি সওয়াল করে বলেন যে দুর্গাপুজো বা বিভিন্ন সময় যে অনুদান দেওয়া হয়, যে আর্থিক অনুদান দেওয়া হয় যে বাজেট ভাতা দেওয়া হয়, এটা সেরকমই একটা বিষয়। কিন্তু বিচারপতির মন্তব্য যে সেই বিষয়টা এবং যে চাকরি চলে যাওয়া শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং অপরদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই ভাতা দেওয়ার বিষয়টির ক্ষেত্রে তীব্র বিরোধিতা করেন। তার বক্তব্য যে নিয়োগ দুর্নীতির কারণেই কিন্তু এই শিক্ষাকর্মীদের চাকরি চলে গিয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা কোথাও গিয়ে নিয়োগ দুর্নীতিকে রক্ষা করার জন্যই, এবং প্রকারান্তরে এই নিয়োগ দুর্নীতিকেই কিন্তু একেবারে মান্যতা দেওয়া হচ্ছে বা সেই বিষয়টিকে বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্তের যে চাকরি বাতিলের সিদ্ধান্ত, তার পরবর্তীকালে একাধিক রিভিউ পিটিশন হয়েছে। সেই জায়গা থেকেও বিচারপতি অমৃতা সিনহা বলেন যে একদিকে একের পর এক রিভিউ পিটিশন হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো সব মিলিয়ে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন যে এখন থেকে আর কোনো শিক্ষাকর্মীকে কোনো রকম কোনো ভাতা দেওয়া যাবে না। তার কারণ আমরা জানি যে 1 এপ্রিল থেকে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু একেবারে ভাতা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছে নিয়োগ দুর্নীতির কারণে, যারা আপাতত বাড়িতে বসে রয়েছেন, তাদেরকে এই ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত, কোন যৌক্তিকতা থেকে তাদেরকে এই ভাতা দেওয়ার কথা বলা হলো, সেই প্রশ্নই কিন্তু মূলত বিচারপতি অমৃতা সিনহা তিনি তুলেছেন। এবং সেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে রাজ্য সরকারের কি আদৌ এরকম কোনো এখতিয়ার রয়েছে যে তারা এরকম কোনো ভাতা আদৌ দিতে পারে কিনা, সে প্রশ্নও কিন্তু তোলা হয়েছে। এবং একেবারে সুস্পষ্টভাবে তিনি জানতে চান যে এই যে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে শিক্ষাকর্মীদেরকে, তার বিনিময়ে তারা কি শ্রম দেবেন। অর্থাৎ বাড়িতে বসে তারা এইভাবে টাকা উপভোগ করবেন, সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? সেটা কি আদৌ আইনের দিক থেকে মান্যতা দেওয়ার মতো বিষয়? সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে যুক্তি খাড়া হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই যুক্তি কিন্তু একেবারেই ধোপে টিকলো না। এবং স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে এরপর থেকে কোনো শিক্ষাকর্মীকে কিন্তু আপাততভাবে কোনো ভাতা দেওয়া যাবে না। অর্থাৎ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের উপর কিন্তু আপাতত একটা প্রাথমিক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, এমনটা বলাই যায়। মমিতা, তাছাড়াও যেটা দেখা যাচ্ছে যেটা হাইকোর্টে প্রশ্ন করা হয়েছে যে সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন চলবে আর এরা টাকা পেতে থাকবে, এমনটা কিন্তু রাজ্যের তরফ থেকেও যেটা রাজ্যকে প্রশ্ন করা হয়েছে। মমিতা,
একেবারেই দেখো, প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের যে রায়, যে 26,000 যে চাকরি বাতিলের সিদ্ধান্ত, সেখানে কিন্তু শিক্ষাকর্মীরাও রয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিক জায়গা থেকে কিন্তু রিভিউ পিটিশন ইতিমধ্যেই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই জায়গায় এই যে রিভিউ পিটিশনের গোটা বিষয়টি, অর্থাৎ আইনি প্রক্রিয়া কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে পরবর্তী যে মামলা, এই যে চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু চলতে থাকবে। অর্থাৎ মামলা একের পর এক মামলার ডেট চলবে, মামলার হিয়ারিং হবে। অপরদিকে এই যে শিক্ষাকর্মীরা, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যাদের চাকরি চলে গিয়েছে, তারা বাড়িতে বসে টাকা উপার্জন করবেন, তাদেরকে এই ভাতা দেওয়া হবে, সেই বিষয়টা তো দিনের পর দিন চলতে পারে না। তার কারণ মামলা তো এখনো পুরোপুরিভাবে তার নিষ্পত্তি হয়নি। একটা সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তো আবারও রিভিউ পিটিশন এর দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ আইনি প্রক্রিয়া কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম অবস্থায় আদৌ কি যাদের চাকরি বাতিল হলো, যারা চাকরি হারালেন, সেই শিক্ষাকর্মীদেরকে আদৌ কোনো রকম কোনো সরকারি অনুদান বা ভাতা কি আদৌ দেওয়া যায়? মানে আইনি প্রক্রিয়ায় কি এটা আদৌ দেওয়া সম্ভব? সেই প্রশ্ন কিন্তু একেবারে বিচারপতি অমৃতা সিনহা এই আইনি দিকটিও তিনি কিন্তু তুলে ধরেন। ধন্যবাদ মমিতা। আর এই বিষয়ে চাকরিহারাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। গ্রুপ সি গ্রুপ ডি ভাতা সংক্রান্ত আমাদের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের কাছে খুবই স্পষ্টত, যে এই ধরনের একটি নোটিফিকেশন যেটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে, লেবার ডিপার্টমেন্ট, এটা অ্যাবসলিউটলি ইলিগাল। আর যদি ভাতা দিতেই হয় তাহলে শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তারা কেন, বাকিরা কেন নয়? এটা হলো আমাদের পিটিশনের মূল সাবমিশন, যেটা কোর্টের কাছে আমরা দেখিয়েছি এবং এটাও জানিয়েছি যে এখানে ক্যাটেগরিক্যালি আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে। স্টেটের তরফ থেকে এই পিটিশনের মেনটেনেবিলিটি পয়েন্ট তোলা হয়েছে, কারণ বলা হয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা, তারা এটা করতে পারে না, বা যারা চাকরি পায়নি তারা এটা করতে পারে না। এটা মেনটেনেবিলিটির পয়েন্ট তোলা হয়েছে। দুপক্ষকে শুনানির পরে আজকে কোর্ট সিএভি করেছে। হাওড়া ইভেন্টে কাজ দেওয়ার নাম করে চলতো যৌন ব্যবসা। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আপনারা জানেন যে খড়দাহে এক তরুণীর উপর যে নারকীয় অত্যাচার করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল অভিযুক্ত আরিয়ান খান ও শ্বেতা খান, তার মা শ্বেতা খান, এবং সেই শ্বেতা খানের সঙ্গে তৃণমূলের যোগ, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত শ্বেতা খানের সঙ্গে তৃণমূলের যোগ, দলের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন শ্বেতা, মহিলা সংখ্যালঘু সেলের সঙ্গে যুক্ত শ্বেতা, এমনটাই কিন্তু তথ্য সামনে আসছে। অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য, খড়দাহে যে তরুণীকে নির্মমভাবে অত্যাচার করা হয়, ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন নারকীয় অত্যাচার করা হয়, চুল পর্যন্ত কেটে দেওয়া হয়, সেই খড়দাহে কাণ্ডে এবার মূল অভিযুক্ত আরিয়ান খান ও তার মায়ের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগাযোগ, এমনটাই কিন্তু তথ্য সামনে আসছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করুন। শান্তনু, একেবারে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, শান্তনু, যে পাড়া প্রতিবেশীরা পর্যন্ত বলছিলেন যে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে আসছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু অনৈতিক কাজ চলে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি এবং ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে শান্তনু, যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে, তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে শ্বেতা খানের। শান্তনু, একেবারেই দেখো, যে প্রশ্নটা উঠছিল যে এত সাহস তারা পায় কোথায়, এত তারা ক্ষমতা দেখায় কি করে, এত আস্ফালন কি করে হয়, কিভাবে তারা এই সাহসটা পাচ্ছে? স্থানীয় স্তরে এলাকার যেসব এই ফকিরপাড়া অঞ্চলের শত শত মানুষ, তারা যখন তাদের অনৈতিক কাজে বাধা দিচ্ছে বা তাদের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে, সেক্ষেত্রে তাদের হুমকি, তাদের পুলিশি ভয়, তাদের নেতা দেখানো, এই সমস্ত বিষয়, অর্থাৎ তাদের এই সাহসটা কোথা থেকে আসছে? স্থানীয়দের বক্তব্য, স্থানীয় তৃণমূল কর্মী যারা রয়েছেন, এমনকি পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানাচ্ছেন, তিনি তৃণমূলের, অর্থাৎ এই শ্বেতা খান বা তার পরিবার, তার ছেলে, এরা তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ নিয়েছিল, কিন্তু স্থানীয়রা তাকে গুরুত্ব দেয়নি, তাকে পার্টিতে অ্যাটাচমেন্টে তারা রাখতে চাননি। স্থানীয় স্তরের তৃণমূল কর্মীদের এই বক্তব্য। কিন্তু পরবর্তীতে আরও যখন দেখা যাচ্ছে যে ক্রমশ যত সময় যাচ্ছে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে, তার ছবি দেখা যাচ্ছে বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে, বিভিন্ন বড় ব্যক্তিত্ব যারা, তাদের সঙ্গে, তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি। এমনকি এই যে ঘটনা, অর্থাৎ স্থানীয় স্তরে না যোগাযোগ রেখে সেখানে সে একেবারে বড়
মানে উচ্চস্তর তৃণমূলের উচ্চস্তর নেতৃত্বের সঙ্গে সে হ্যান্ডশেক করেছে, এমনটা কিন্তু তার ছবি বলছে। কিন্তু এমনকি তৃণমূল সংখ্যালঘু মহিলা সংখ্যালঘু যে সেল, সেই তৃণমূল সংখ্যালঘু সেলের ব্যানার হাতে তাকে হাঁটতে দেখা যাচ্ছে এবং সেখানে নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবিও রয়েছে, এরকমও ছবি ধরা পড়ছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিশেষ করে যেটা জানানো হয়েছে যে অরূপ রায় যিনি জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান, তিনি হাওড়ার যিনি পার্টির চেয়ারম্যান তৃণমূলের, তিনি বলছেন যে একেবারেই এই দুর্জন যারা, তাদের ছলের অভাব হয় না। ছবি অনেকেই তুলতে পারে, কার সঙ্গে ছবি তুললো এবং পরবর্তীতে তারা এই ছবিকে ব্যবহার করে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যদি কোনো রকমভাবে সে দলের অ্যাটাচমেন্টে থাকে, খোঁজখবর নিয়ে তাকে বহিষ্কার ছেটে ফেলা হবে, অর্থাৎ রাখা যাবে না। কিন্তু এখনও পরিষ্কার নয় যে সে দলে আছে কি না, বা দলে সে তার অ্যাক্টিভিটি কি, বা সে এখনও ওতপ্রোতভাবে কীভাবে সরাসরি জড়িত আছে, এটা কিন্তু খোলসা হচ্ছে না তাদের বক্তব্য থেকে। তবে একটা জিনিস পরিষ্কার, ছবি যদি বলে কথা বলে, সেই ছবি যদি কথা বলে তাহলে ছবি বলছে তৃণমূল নেতাদের সঙ্গে দাঁড়িয়ে সে বল তবিয়তে ছবি তুলছে এবং একজন নেতার পাশে দাঁড়িয়ে নির্দিষ্ট 2-4 জন নেতার সঙ্গে। শ্বেতা খানের, অর্থাৎ এই অভিযুক্ত শ্বেতা খানের প্রাক্তন স্বামী, তিনি কি বলছেন শোনাবো। একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করছিল। কি অত্যাচার? সম্পত্তি লিখে দিতে হবে, আপনার এই আলাদা খাবে, একসাথে থাকবেন। আমার আব্বাজানের সাথে থাকতে দিচ্ছিল না, বলছে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না, চল তোর পুরনো বাড়ি আছে। ফোনে এর সাথে ওর সাথে কথা মোটামুটি নোংরামো, আমার সামনেও উল্টো পাল্টা, সে রাত 2-1 অবধি মোটামুটি কথা বলছে। হ্যাঁ, বলছি কার সাথে? এই অমুক অমুক, হ্যাঁ আত্মীয়র সাথে। ও প্রচুর ছেলের সাথে ওটা বাসা করতো। আপনি যে জানতে পারলেন যখন অনেক ছেলের সাথে ঘুরতে বেড়াতো? জি। ওটা কিভাবে জানলেন? ও আমার তো নিজের চোখে দেখেছি, নিজের চোখে আমি হাটফাট করে এসে দেখছি অন্য ছেলেরা সব বসে রয়েছে। এই শয়তানটা যাকে বিয়ে করেছি, এই শয়তানটা হসপিটালে গিয়েও জ্বালিয়েছে। হসপিটালে গিয়ে বলছে দলিল বার কর, এই দলিলে সই কর, দলিলে সই কর। এই যে আমার থেকে জোর জবরদস্তি যে 2 কাঠার মতন এই লিখে নিয়েছে, ওটা ব্ল্যাকমেল করে জোর জবরদস্তি করে আমার জয়েন্ট হসপিটাল আমার আব্বাজি মমতার সাথে লড়ছে, মমতার সাথে। ওখানে আপনার সিস্টার ডাক্তাররা সব দেখতে, কি ফ্যামিলি রে। আর এই ঘটনায় হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঠিক কি বলেছেন শোনাবো। দল এগুলোকে মান্য প্রশ্রয় দেয় না কখনোই। দল এগুলো সম্বন্ধে সবসময় এগুলোকে, এই ধরনের ব্যক্তিত্বকে এড়িয়ে চলে। এই ধরনের কেউ যদি থেকে থাকে, এই ধরনের কেউ যদি এসে থাকে, বা কেউ যদি তাকে পদ দিয়ে থাকে, কোনো মাইনরিটি সেলের নেতা, তাকে বলবো অবিলম্বে তাকে বহিষ্কার করার ব্যবস্থা করতে, এবং যে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাকে কোনো রকম প্রশ্রয় দেওয়ার অবকাশ থাকে না, অবকাশ নেই, এবং তার বিরুদ্ধে দল কড়া মনোভাব পোষণ করে। এই ধরনের অপরাধী তারা সবসময় নিজেকে ব্যবহার করার চেষ্টা করে, তারা স্বচ্ছ লোকের সঙ্গে সম্পর্ক ছবি দিয়ে দেখাতে চায় যে আমি এই সমস্ত লোকের সঙ্গে সম্পর্ক আছে আমার। এটা স্বাভাবিক ব্যাপার। দুর্জনের ছলের অভাব হয় না। দুর্জনরা যদি ছল করে, সেই ছল কিন্তু একদিন না একদিন ধরা পড়ে যায়, এবং ধরা পড়ে গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দল গ্রহণ করে। মধুচন্দ্রিমায় গিয়ে খুন স্বামী, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। মধুচন্দ্রিমায় গিয়ে খুন স্বামী, আর এই খুনের অভিযোগ উঠল খোদ স্ত্রীর বিরুদ্ধে। আপনারা জানেন যে মেঘালয়ে গিয়েছিলেন দুজন দম্পতি, এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে খবর আসছে যে স্বামীকে খুন করেছে খোদ স্ত্রী, এবং ইতিমধ্যেই সোনাম রঘুবংশী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 17 দিন ধরে নিখোঁজ ছিল রাজা স্ত্রী ধৃত সোনাম। উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বাকি 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে। সোনামী স্বামীকে খুনের জন্য সুপারি দিয়েছিলেন, খবর পুলিশ সূত্রে। অর্থাৎ মেঘালয়ে রাজা রঘুবংশীর খুনে গ্রেফতার স্ত্রী। মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ দম্পতি 23শে মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয় গিয়েছিলেন, এবং সেখানেই খুন হন রাজা রঘুবংশী।
11 দিন পর খাদ থেকে উদ্ধার স্বামীর দেহ। উত্তরপ্রদেশের গাজীপুর থানায় আত্মসমর্পণ স্ত্রীর। স্বামীকে খুন করে ভাড়াটে খুনি নিয়োগ করে স্ত্রী সোনম। মেঘালয়ে রাজা রঘুবংশী খুনে একের পর এক বিস্ফোরক তথ্য। স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যে স্ত্রী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 11 দিন পর খাদ থেকে উদ্ধার হয় স্বামীর দেহ। सोनम ये सूचना अपने नौ को दी गई। उनकी मौजूदगी काशी ढाबा जो बनारस गाजीपुर रोड पर है वहाँ है। उनके परिजन ने ये इंदौर पुलिस को दी। इंदौर पुलिस ने तत्काल यू पुलिस से ये बात की और गाजीपुर पुलिस ने सोनम को स्थान से बरामद किया। तब इन्हें एग्जामिनेशन के लिए सदर ले जाया गया और उसके बाद उन स्टॉप सेंटर दिया गया। मेघालय पुलिस और मध्य पुलिस को जानकारी दी वो रात में उम्मीद है कि 1 मिनट में वो पहुंच जाएंगे। उनके द्वारा अग्रिम विधि कार्रवाई की अगर इंटरोगेशन जरूरत है वो की जाएगी और केस को बढ़ाया जाएगा। মেঘালয়ে রাজা রঘুবংশী খুনে গ্রেফতার স্ত্রী সহ গ্রেফতার আরো 3। 11 দিন পর খাদ থেকে উদ্ধার স্বামীর দেহ। উত্তরপ্রদেশের গাজীপুর থানায় আত্মসমর্পণ স্ত্রীর। স্বামীকে খুন করে ভাড়াটে খুনি নিয়োগ করে। স্বামীকে খুনের জন্য ভাড়াটে খুনি নিয়োগ করে সোনম। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার 1, ইন্দোর থেকে গ্রেফতার আরো 2। মেঘালয় হত্যাকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য। নেতাজি নগরে কোটিপতি বৃদ্ধের রহস্য মৃত্যু। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আবারও কলকাতায় রহস্য মৃত্যু। এবার রহস্য মৃত্যু হলো এক কোটিপতি বৃদ্ধের। ইতিমধ্যেই জানা গিয়েছে যে 4 তলা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। গত শুক্রবার তাকে শেষবার দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। ছেলেমেয়েরা বিদেশে থাকা সত্ত্বেও, অর্থাৎ ছেলেমেয়েরা বিদেশে থাকতেন এবং কেউ থাকতেন না ওই বৃদ্ধের সঙ্গে। কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ায় বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে কোটি টাকার সম্পত্তি রয়েছে ওই বৃদ্ধের এবং কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ায় বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় ফের রহস্য মৃত্যু। এবার রহস্য মৃত্যু হলো কোটিপতি এক বৃদ্ধের। নেতাজি নগরে চাঞ্চল্যকর ঘটনা। 4 তলা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ এবং 4 তলা বাড়ি থেকেই ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। মৃতের নাম আশুতোষ দাস। গত শুক্রবার তাকে শেষবার দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সকাল থেকে দেখছি সবাই এরকম বলা বলি করছে, গন্ধ বেরোচ্ছে, মানে ব্লিডিং বেরোচ্ছে। প্রথমে মাছের রক্ত ভেবেছি, কিন্তু এত তো মাছের রক্ত হয় না। তারপর দেখলাম দরজার ফাঁক দিয়ে ব্লিডিং বেরোচ্ছে, মানে দরজা দিয়ে দেখা যাচ্ছে বাইরে দিয়ে। মাছি টাছি দেখে তখন সবাই আলোচনা করে আমার হাজবেন্ডই পুলিশে খবর দিয়েছিল। মানে দরজা তো ভিতর থেকে বন্ধই ছিল, তার মানে উনি পড়ে গিয়ে ঘুরতে গিয়ে মানে পড়ে গেছিল, তারপরে ওইভাবে পড়া ছিল। ওসব না 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 না, ব্লিডিংটা দেখেছে হয়তো মাথায় লেগেছে, আমরা অত জানি। প্রথম দিকে যখন আমি এই ফ্ল্যাটে সবার ফার্স্টে এসেছি, প্রথমে আমাদের সাথে ভালো রিলেশন ছিল, তারপরে আস্তে আস্তে দেখি না না ভালো না। বাইরে কিন্তু ভালো, বাইরে আমি বাজার হাটে একটু একা থাকতে ভালোবাসি। কলকাতায় ফের রহস্য মৃত্যু। এবার রহস্য মৃত্যু হলো এক কোটিপতি বৃদ্ধের। নেতাজি নগরের 4 তলার বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। আজ সকালে 1 তলার ঘর থেকে উদ্ধার দেহ। শুক্রবার শেষবার দেখা গিয়েছিল ওই বৃদ্ধকে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট করা হলো মুরলীধর শর্মাকে। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। মুরলীধর শর্মা, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন মুরলীধর শর্মা। সরিয়ে দেওয়া হলো সিআইডিতে, সরিয়ে দেওয়া হলো অজয় ঠাকুরকে।
এতদিন ধরে অজয় ঠাকুর ছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অজয় ঠাকুরকে সিআইডিতে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হলো মুরলীধর শর্মাকে। ব্যারাকপুরে সিপি বদল, সরিয়ে দেওয়া হলো অজয় কুমার ঠাকুরকে। তার জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হলো মুরলীধর শর্মাকে। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। ব্যারাকপুরে সিপি বদল, সরিয়ে দেওয়া হলো অজয় কুমার ঠাকুরকে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সরিয়ে দেওয়া হলো অজয় কুমার ঠাকুরকে এবং তাকে সিআইডিতে পাঠানো হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন মুরলীধর শর্মা। মৌমিতা, দেখো, একেবারে আর্যিকর আন্দোলনের সময় আমরা দেখছিলাম কলকাতার পুলিশ কমিশনার হিসেবে তৎকালীন সিপি হিসেবে দায়িত্বে ছিলেন মুরলীধর শর্মা। সেই সময় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, প্রবল বিতর্কের জেরে তাকে কলকাতার সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি পদে ট্রান্সফার করা হয়েছিল এবং সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হিসেবে মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অজয় কুমার ঠাকুর, তিনি সিপির দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে সরিয়ে মুরলীধর শর্মাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং অপরদিকে অজয় কুমার ঠাকুর তাকে ডিআইজি সিআইডি পদে পাঠানো হয়েছে, অর্থাৎ সিআইডি দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব মুরলীধর শর্মা তিনি সামলেছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। কিন্তু আর্যিকর আন্দোলনের জেরে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আবারও ব্যারাকপুর কমিশনারেটের সিপি হিসেবে মুরলীধর শর্মা, তাকেই কিন্তু নতুন ভাবে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। কেষ্টপুরে রোহিঙ্গার খোঁজ, এবং যদিও কাউন্সিলর দাবি করছেন যে এরা রোহিঙ্গা নয়, এরা স্থানীয় রাজ্যবাসী, অর্থাৎ কেষ্টপুরে আমরা যে খবর আসছে ইতিমধ্যেই কেষ্টপুরে রোহিঙ্গাদের খোঁজ, কিন্তু যদিও কাউন্সিলর দাবি করছেন যে তারা রোহিঙ্গা নয়, তারা স্থানীয় বাসী। কেষ্টপুরে শতরূপাপল্লীতে রোহিঙ্গাদের বাস, খালের ধারে স্থানীয় নির্মাণ করে বাস, কিন্তু কার মদতে উঠছে প্রশ্ন। রোহিঙ্গা নয়, তারা রাজ্যবাসী, দাবি স্থানীয় কাউন্সিলরের। কেষ্টপুরে শতরূপাপল্লীতে রোহিঙ্গাদের বাস, খালের ধারে স্থানীয় নির্মাণ করে বাস, কিন্তু কার মদতে প্রশ্ন উঠছে। রোহিঙ্গা নয়, তারা রাজ্যবাসী, দাবি স্থানীয় কাউন্সিলরের। কেষ্টপুরে শতরূপাপল্লীতে রোহিঙ্গাদের বাস, খালের ধারে স্থায়ী নির্মাণ করে বাস করতেন, এতদিন ধরে স্থায়ী নির্মাণ করে বাস করতেন, কিন্তু কার মদতে এই বাস, উঠছে প্রশ্ন। রোহিঙ্গা নয়, তারা রাজ্যবাসী, দাবি স্থানীয় কাউন্সিলরের। অর্থাৎ যারা বাস করছেন, যাদের রোহিঙ্গা বলে দাবি করা হচ্ছে, তারা রোহিঙ্গা আদৌ নয়, তারা রাজ্যবাসী, এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলরের। এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। কতদিন ধরে বসবাস করছি? আমরা এখানে 30 বছর, 35 বছর ধরে বাস করছি এখানে। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি তো আমাদের নদিয়া। কর্মক্ষেত্রে পেটের রুজি রোজগারের জন্য আমরা এখানে চলে আসি। তারপর ভোটার কার্ড আমরা ভোটার ট্রান্সফার করি। দলিলপত্র আছে? না, এখানে দলিলপত্র হয়নি, দলিলপত্র নেই, দলিলপত্র কোনো পাট্টা বা কোনো দলিল এবং কিছু নেই। মানে এখানে রয়েছে, এমনি মনে রয়েছে। আধার কার্ড সবই ওই দাদা করে দিয়েছে, কাউন্সিলর অনিশ মুখার্জি কাউন্সিলর সবই করে দিয়েছে। এই জল কল সবই আমাদের জন্য খুব করে অনিশ মুখার্জি কাউন্সিলর। যে খালের পরে বসবাস করছেন, আপনাদের দলিলপত্র? না না, সেগুলো নেই, যেগুলো নাই সেগুলো আমরা পাট্টা টাট্টা দিইনি। বলছে পাট্টা হয়ে যাবে, কিন্তু অন্ততই হয়নি। উনি এই জায়গায় বসে, তারপর বলে যে যার যার হই নাই শেষে জমা দেওয়াও হয়ে যায়। করে দেয়। হ্যাঁ।
ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এতদিন পরে কেন জানা গেল, মানে এতদিন পরে কেন এই অভিযোগ উঠছে যে এরা রোহিঙ্গা? এতদিন কেন তাদেরকে এরা যে রোহিঙ্গা সেটা এতদিন কেন বুঝতে পারেনি? দেখো, তোমায় জানাবো প্রথমেই কি যে এই কেষ্টপুরের যে এলাকা, যে বিধাননগর পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ড, তার কাউন্সিলর হচ্ছেন মনীষ মুখার্জি, যিনি হচ্ছেন তৃণমূল কাউন্সিলর। এবং তোমাকে জানাবো এই যে রোহিঙ্গারা এই যে এলাকা, যে 24 নম্বর ওয়ার্ডের পাশে, খালের পাশে যে জায়গা, সেই জায়গাটি আগে খালি ছিল, জায়গাটি সরকারি জায়গা, এবং তারপরে আস্তে আস্তে সেই জায়গাটি লোকজন আসতে শুরু করে, সেইখানে দখল করতে শুরু করে। এবং দখল করার পর দেখা যায় কি তারা ইন্ডিয়ান নয়, তারা বাইরের। এবং দেখা যাচ্ছে কি সেখানকার যিনি কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর মনীষ মুখার্জি, তিনি জানাচ্ছেন কি 90 সালের আগে তারা এসছেন এবং তারা বসে গেছেন। সিপিএম এর আমলে তাদের জায়গা দেওয়া হয়েছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড করা হয়েছে, তারা সেখানকার বাসিন্দা হয়েছেন। সেই জন্য তারা কি করেছেন, তারা সেই এলাকায় জল এবং লাইট, গার্বেজের জায়গা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি এখনো পর্যন্ত কেউ নিজের ঘাড়ে রাখছে না কি কোথায় থেকে তারা এসেছেন, কিন্তু যে আসছে বা যে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে কি তৃণমূল করেছেন, কিন্তু তৃণমূল তরফ থেকে বলা হচ্ছে সিপিএমরা বসিয়েছেন 90 সালে। সেক্ষেত্রে কার উপরে কে দায়িত্ব, কিন্তু বিষয়টাই হচ্ছে কি যারা ইলিগাল ভাবে বা কোথায় থেকে এসে বা রোহিঙ্গারা এসে যে বসবাস করছেন এই জায়গাটি, অর্থাৎ এই যে 24 নম্বর ওয়ার্ড, সেইখানে কি কারণে বসেছেন বা কেনই বসেছেন, সরকার কোথায় ছিল বা রাজ্য সরকার কোথায় ছিল, কি বা বিধাননগর পৌর নিগম বা পৌরসভা সেই সময় কোথায় ছিল। ধন্যবাদ তোমাকে সন্তোষ। আর এই বিষয়ে বিজেপি কি অভিযোগ করছে শোনাবো আপনাদের। তো মেলা খেলা এরা তৃণমূলটাই করে, এই মেলা খেলা করিয়ে ওদেরকে সরা রেখে দিয়েছে ওরা। এর জন্য তৃণমূল সরকার পুরো মদতপুষ্ট করে ওদেরকে রেখে দিয়েছে। দাদা, আমি তো বারবার বলছি, আমাদের দল থেকে আমরা প্রত্যেকবার একই জিনিস বলে যাচ্ছি, ওখানকার শরণার্থী কিভাবে দিনের পর দিন ওখানে ঢুকছে, আরো বাড়ছে দিনের। এই ঘটনায় সিপিএম কি বলছে শোনাবো। গত লোকসভা নির্বাচনের সময় কেষ্টপুর এলাকায় দুটো পার্টি অফিস তৃণমূল ভাঙে, তার সামনে থেকে যারা ভাঙে তারা হচ্ছে এই শতরূপের যারা লোকজন, যাদের রাতারাতি বসিয়ে তাদের আধার কার্ড থেকে ভোটার কার্ড সব করা হয়েছিল। সেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের যে মুখ নিউটন, তার সে হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গার তৃণমূলের কর্মী। এটাই হচ্ছে তৃণমূলের বিষয়। এই রাজনীতি তৃণমূল করছে, আর সেই মিথ্যাচার বামফ্রন্টের নামে। আর এই ঘটনায় পাল্টা স্থানীয় কাউন্সিলর কি বলেছেন শোনাবো। 90 সাল থেকে এরা এখানে রয়েছে, ইরিগেশন হোক আর রেল হোক আর যাই হোক, সেটা যদি গভর্নমেন্ট মনে করে যে তারা বেআইনি আছে বা তাদেরকে সরিয়ে দেবে, গভর্নমেন্ট সেটা বুঝবে, গভর্নমেন্টকে কমপ্লেন করুক। যদি ইরিগেশন জমি বা রেলের জমি, যে কোনো সরকারি জমিতে তো বাড়ি আছে, দীর্ঘদিন যারা থাকে, একটা আইন আছে 10 বছর হয়ে গেলে সেখানে আর তো কেউ কিছু করে যায় না, ভাড়া দিয়ে তোলা যায় না। সেখানে আমি তো 90 সাল থেকে দেখেছি সিপিএম জামানায় এরা পুরো বসে আছে, তারা স্থায়ী হবে না তো অস্থায়ী কোথাও। 2026-এর নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসছে এনডিএ। তামিলনাড়ু সভা থেকে এমনটাই দাবি করলেন অমিত শাহ। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর। অমিত শাহ, আপনারা জানেন যে গতকাল শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী সভা থেকে বলেছিলেন যে এবার 2026-এ সরকার গড়বে বিজেপি। এরপর দেখা গেল আজ, অর্থাৎ তামিলনাড়ুর সভা থেকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী তার গলাতেও শোনা গেল একই সুর। শাহের সেই দাবিকে সমর্থন করলেন সুকান্ত মজুমদার। এই বিষয়ে অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি এই বিষয়টি কি বলেছেন শোনাবো আপনাদের। না, উনি তো কালকে তামিলনাড়ু থেকে বলেছেন, তার আগে পশ্চিমবঙ্গ থেকে বলেছেন। এবার 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে
পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা। অন্যদিকে গতকাল শুভেন্দু অধিকারী তিনিও একই কথা বলেছেন যে 2026-এ সরকার গড়বে বিজেপি। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমানিতে আসার জন্য যে প্রচার তরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছিঁড়েছে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে। খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে, তাই এরা বেপরোয়া। এই বেপরোয়াদের যদি জব্দ করতে হয়, শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয়, তাহলে একমাত্র 26-এ বিজেপি সরকার তৈরি করতে হবে। আর বিজেপির এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তো ওখানে অমিত শাহ বলেছেন বাংলা তামিলনাড়ুর কথা, তো এখানকার অন্য শেয়ালরাও এক কথা বলবে, এতে আশ্চর্য কি আছে? বিজেপি এইরকম অনেক আওয়াজ তুলেছে, 2021-এ, 26-এ, 16-তে তুলেছিল, 2021-এ তুলেছে। সবসময় দেখবেন 2011-র পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে ভোট বেড়েছে, আসন বেড়েছে, এবং 2026-এ সেই পরম্পরা বজায় থাকবে। এরা নিজেদের যে স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে দিন, আমরাও তাই বলছি। কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যখন 2026-এর রেজাল্ট বেরোলে দেখবেন যে গতবার যা আসন পেয়েছিলেন তার 50% বিজেপি পায়নি, আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তাদের গণনাই শুরু করবে 235-এর পর থেকে। 2026-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ, তামিলনাড়ুতে দাবি অমিত শাহের সেই দাবিকে সমর্থন সুকান্ত মজুমদারের। নিউজরুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি বললেন যে 2026-এ বিজেপি রাজ্যে সরকার গড়বে। অন্যদিকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছেন যে বাংলায় সরকার গড়বে এনডিএ। ক্রমশ বাংলায় সরকার গড়া নিয়ে ক্রমশ রাজনীতির যে রাজনৈতিক যে পারদ সেই পারদ কিন্তু চড়ছে। চিন্ময় দা, একেবারেই স্বাভাবিক। দেখো, নির্বাচন যত সামনে আসবে ততই দাবি এবং পাল্টা দাবি উঠতেই থাকবে। আমাদের যদি মনে থাকে যে এর আগের নির্বাচনগুলিতেও, বা আমরা যদি সম্প্রতি 21-এর বিধানসভা নির্বাচনের কথা বলি, 21-এর নির্বাচনে বিজেপি এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর মূল স্লোগানই ছিল আপকি বার 200 পার। তারা বিভিন্ন সময়ে গোটা রাজ্য জুড়ে একাধিক নির্বাচনী সভা করেছিলেন, প্রায় প্রতিদিন নির্বাচনী সভা করেছিলেন তারা, এবং সেখানে এই হাওয়া উঠেছিল যে এবার 200 পার। কিন্তু 21-এর নির্বাচনে সেই স্বপ্ন সফল হয়নি বিজেপির 200 নয় 100 পার করতে পারেনি, এবং আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল সরকার। এর মধ্যে দিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আরজি করের চিকিৎসককে ওই নৃশংসভাবে ধর্ষণ হত্যার ঘটনা সামনে এসেছে, চাকরি গেছে যোগ্য প্রার্থীদেরও। কাজেই এই সমস্ত ঘটনা ঘটেছে, রাজ্যে অস্বস্তি বেড়েছে শাসক দলের। এই পরিপ্রেক্ষিতে বিরোধীদের আন্দোলন, বিরোধীরা আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং সংগঠিত হয়ে উঠছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনে ফল কি হবে সেইটা এখনও বহু দূরে আছে, এখনও 1 বছর প্রায় বাকি আছে। কাজেই এই পরিপ্রেক্ষিতে দাবি এবং পাল্টা দাবি চলতেই থাকবে। স্বপ্না, ধন্যবাদ চিন্ময় দা। বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার নিউ টাউনের বাড়ি থেকে। ভাড়া থাকতেন ওই বিএসএফ জওয়ান, এমনটাই কিন্তু জানা গিয়েছে। পারিবারিক অশান্তির জেরেই তার দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরেই তার এই মৃত্যু, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি
সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার, কেন তিনি আত্মহত্যা করলেন বা রহস্যজনকভাবে তার এই দেহ উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো স্বপ্ন, তোমার জানাবো উড়িষ্যার বাসিন্দা সূর্যকান্ত দাস, যার বয়স হচ্ছে 38। আর সকালবেলায় নিউটাউনে যেখানে ভাড়া থাকতেন তিনি, সেই ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। তোমাকে পুরো যেটা বিষয়টা জানাবো। সকাল থেকে তার যে কলিগ অর্থাৎ আরেকজন জওয়ান কর্মীরা বিএসএফ এর তাকে ফোন করছিলেন, কিন্তু সেই সময় তিনি ডিউটি যেতে পারছিলেন না। তারপরে তাকে বাড়িতে আসা হয়, তার বাড়িতে দেখতে পায় যে তারা সাড়া দিচ্ছেন না। তারপরেই তার যে বাড়ির যে দরজা, সেই দরজা ভেঙে দেওয়া হয় এবং ইকো পার্ক থানা, যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা ইকো পার্ক থানা, এবং ইকো পার্ক থানা পুলিশকে ডাকা হয়। ইকো পার্ক থানা পুলিশ ঘটনাস্থলে আসে, বাড়ি তাদের সামনেই দরজা ভাঙা হয় এবং বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সেই জওয়ান অর্থাৎ সূর্যকান্ত দাসের যে দেহ সেটা বার করা হয় এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ইকো পার্ক থানা পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তার দেহকে কিন্তু চিকিৎসকরা তারা মৃত বলে ঘোষণা করেন। তারপর তার দেহকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে, যেখানে তার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পুরো কারণ জানা যাবে তার মৃত্যু। কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর উঠে আসে কি, এই যে সূর্যকান্ত দাস যিনি বিএসএফ এর জওয়ান, তার সাথে তার স্ত্রীর গন্ডগোল চলছিল কয়েকদিন ধরে। তারপরে তার স্ত্রী আজ সকালবেলায় তার বাড়িতে আসে এবং এই জওয়ানের অর্থাৎ এই বিএসএফ এর যে জওয়ান তার ভাইও সঙ্গে আসেন। এরপরেই দেখা যায় কি তার দেহ উদ্ধার হয় এবং কেনই এই গন্ডগোল হচ্ছিল তার স্ত্রীর সাথে, এই সমস্ত বিষয় ইতিমধ্যে ইকো পার্ক থানা খতিয়ে দেখবেন। পাশাপাশি ধন্যবাদ তোমাকে সন্তোষ। কোভিডে মৃত্যু হলো আরো এক ব্যক্তির, অর্থাৎ এই নিয়ে দুজনের মৃত্যু হলো রাজ্যে। কোভিড আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। কোভিডে আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু হয়েছে একজনের এবং ইতিমধ্যেই গত 24 ঘন্টায় নতুন করে 54 জন আক্রান্ত হয়েছে কোভিডে। এবং যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এখনই প্যানিক করার দরকার নেই, সমস্ত ব্যবস্থা করে রেখেছে সরকার, রাজ্য হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে ব্যবস্থা করা আছে। এই বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে। এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি, সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, যার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না। যার সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব কিছুই সরকারি হাসপাতালে আছে। প্রাইম টাইম আজ এই পর্যন্তই। এরপর সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইন পগডির সঙ্গে।